জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। সুদের হার পর্যালোচনা হচ্ছে বিনিয়োগ আকর্ষণে। নতুন সরকারের প্রথম বাজেট পেশ কাল। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। এটিকে আশাবাদের পাশাপাশি উদ্বেগের বলছেন ব্যবসায়ীরা। 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিনের ব্যাখ্যা সন্তোষজনক নয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে সরকার। হামের প্রাদুর্ভাব আরও বেড়েছে ঈদের পর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য রোগী ভর্তি রয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সহসাই প্রকোপ কমার আশা সরকারের। দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ এর পুশেনের অবিরাম চেষ্টায় সীমান্ত এলাকায় চরম অস্থিরতা। স্থানীয়দের সাথে রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত টহল জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় সম উন্নয়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তরে একথা জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সুদের হার কমানো সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে সরকার। আরও জানান, জবাবদিহিতা ও জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা কঠোর করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট রিশান নাসলুলার। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের সার্বিক উন্নয়নে সরকার রাজনৈতিক বৈষম্য করবে না। জানান, সরকারের লক্ষ্য আস্থা তৈরি করে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা। যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। একই সাথে মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। সরকারের কাছে গতিশীলতা আনতে প্রশাসনের শূন্যপদে নিয়োগে পদক্ষেপ নেওয়ার কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী। জনসেবা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে সরকারের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। সেই জন্য প্রশাসনও আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে, তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া পাইলটিং আকারে হেলথ কার্ড কার্যক্রম শিগগিরই শুরু করবে সরকার। সবুজ কর্মসংস্থান রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে। দেশ সবার, সবাইকে দায়িত্ব যথাযথভাবেই পালন করতে হবে। সশস্ত্র বাহিনীর ইমেজ ও ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আবি, সুদান ও কঙ্গোতে শান্তিরক্ষা মিশনের শাহাদত বরণকারী সদস্যদের পরিবার এবং আহতদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সম্মান এবং সাহসের প্রতীক। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। তারেক রহমান বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহাবস্থান ও ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে তা বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা প্রশাসনে, জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। সরকার প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষের পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং পুলিশের প্রায় 11% নারী সাহসের সাথে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করছেন। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নতুন মাত্রা যোগ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। শান্তিরক্ষী বাহিনীতে পুরুষের পাশাপাশি নারীরাও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে লাল সবুজ পতাকার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন, এমন প্রত্যাশা করেন সেনাপ্রধান। বর্তমানে শান্তিরক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর 3608 জন, নৌবাহিনীর 302 জন এবং বিমান বাহিনীর 267 জন এবং পুলিশের 35 জন সহ সর্বমোট 4212 জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে 9টা শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, সাহস,
শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের দূরদর্শী নেতৃত্ব, অব্যাহত দিক নির্দেশনা ও সার্বিক সহায়তা বাংলাদেশের শান্তিরক্ষীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আগামীকাল 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। এজন্য পরিবর্তন আসছে কর ও ভ্যাট ব্যবস্থায়। আসন্ন বাজেটকে একই সাথে আশাবাদ ও উদ্বেগের বলছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়িয়ে শুধু রেকর্ড পরিমাণ বাজেট দিলেই কাঙ্ক্ষিত ফল মিলবে না। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে উঠছে 2026-27 অর্থ বছরের নতুন বাজেট। দেশের 55তম এই বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় বাজেটের খরচ সামলাতে রাজস্বের টার্গেট ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। 2,51,000 কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকে নেওয়া হবে 1.25 লাখ কোটি টাকার ঋণ। এর আগে দেখেছি যে আমাদের যে অঙ্কের টাকা থাকে, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গায় আমরা এটাই খরচ করতে পারিনি, এবং এখন তো আমরা এটার অঙ্ক আরো বাড়াতে চাচ্ছি, অনেক থোক বরাদ্দ করতে চাচ্ছি। পরবর্তীতে এগুলা হয়তো বা প্রজেক্টে এগুলোকে পরিণত করা হবে। সো এই জায়গাটাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই টাকাটা যে ভালোভাবে খরচ করা, এটা থেকে যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাচ্ছি, সেটা নিশ্চয়তা বিধান করা সেটা কঠিন হবে। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তি বান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্য তেলের উৎস কর কমানো সহ বেশ কিছু পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। তবে ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। খুচরা ব্যবসায়ী পণ্য সরবরাহে অগ্রিম কর কাটার পাশাপাশি নতুন বিলাসী 20টি পণ্যে 15% ভ্যাটের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। একটা আছে অবশ্যই আতঙ্ক বিরাজ করছে, এর সাথে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনও বিরাজ করছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ওনারা কিন্তু বারবার বলছেন যে এটা একটা মানে আমাদের জনগণ ফ্রেন্ডলি একটা বাজেট ওনারা দিবেন। তো আমরা এন্টায়ার প্রাইভেট সেক্টর তাকিয়ে আছি যে কিভাবে আমাদের যে ডিমান্ডগুলা মেজরলি ছিল, ব্যাংকিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, এসব জিনিস নিয়ে ওনারা কিভাবে ওটার কতটুকু প্রতিফলন আমরা এই বাজেটে দেখব, সেটার জন্য অপেক্ষায় রয়েছে। সকল সেক্টর এখন এই মুহূর্তে কিন্তু একটা চাপের মুখে রয়েছে, কেউ কিন্তু ভালো নেই, আপনি যেই সেক্টরের কথাই বলেন। সো এনাদের উপরে যদি আপনার ফার্দার আবার ট্যাক্স ইম্পোজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ওনাদের যে একটা বিশাল বাজেট ওনারা দিচ্ছেন, সেই বাজেটের ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকবে সেটা ফিল আপ হবে না। রাজস্ব খাত বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতির বড় অংশ এখনও অপ্রাতিষ্ঠানিক খাতে, আর তাই বাজেট বাস্তবায়নে আয় বাড়ানোর দিকেই জোর দিতে হবে বেশি। অর্থনীতি সচল করে একই সাথে ওই করের বেস বা নেট বাড়াতে হবে। সকলকে এইভাবে আহ্বান করতে হবে, সিস্টেমে আনতে হবে যে কর দিতে হবে। কেউ অল্প দেবে, কেউ বেশি দেবে, এরকম না। হ্যাঁ, সুতরাং দুষ্টের দমন সুষ্টের পালনে খুব একাগ্রচিত্ত থাকতে হবে। কেউ ফাঁকি দিয়ে যাবে, কর ফাঁকি দিয়ে যাবে, দেবে না, মোটে করের এতে আওতায় আসবে না, আওতায় আসে না বলেই কিন্তু কর জিডিপি রেশিওটা এত কম। সরকারি অর্থ যেন সঠিক খাতে খরচ হয়, তা নিশ্চিতে দেশের সুশাসন নিশ্চিতের তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 6 শিশু নিহতের ঘটনায় 8 দিন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তা অস্পষ্ট ও অসম্পূর্ণ। ঘটনার দায় ও কারণ নির্ধারণে সরকারের অবস্থান এখনও কঠোর এবং কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সংসদের বৈঠকের ফাঁকে বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 6 শিশুর মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব করেছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য। তারা মানে ইচ্ছা করে করে না, এসব নানার কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি। বেগ অল বেগ, আমরা সন্তুষ্ট না। কারণ দর্শনের নোটিশ দেওয়ার পরে তারা যে জবাব দিয়েছে, আপনি বলছেন বেশিরভাগই ভিত্তিহীন বা বেগ। সন্তুষ্ট না, বেগ, ভিত্তিহীন বলবো না, বেগ। ঈদের পর হামের প্রাদুর্ভাব আরও বেড়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 8 শিশুর। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সহসাই হামে আক্রান্তের সংখ্যা কমে আসবে, তবে চিকিৎসকরা বলছেন প্রাদুর্ভাব কবে কমবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এখনই। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। হামে আক্রান্ত 4 সন্তানকে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করিয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আসা আসমা বেগম। ঈদের আগে বেগমগঞ্জ সদর হাসপাতালে ভাই বোনের 2 সন্তান হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নিজের সন্তানদের চিকিৎসার জন্য নিয়ে এসেছেন রাজধানীতে। এই একটি পরিবারের মোট 12 জন ঈদের পর থেকে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমার বাচ্চা হয়েছে 3 জন, এখন ও তো এখানে সুস্থ হয়েছে, আমার ভর্তি দিছে। আমার ভাই 2 জন, একজন ছুটি হয়ে গেছে, আরেকজন আছে। আর বোনের বাচ্চা 1 জন, মেজো ভাইয়ের বাচ্চা 4 জন। রাজধানীর বাইরের সদর হাসপাতালে কিংবা রাজধানীর বেসরকারি হাসপাতালে হামের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ভাইরাসজনিত রোগ হয় রেফার করা হয় হামের জন্য বিশেষায়িত হাসপাতালে। আমি প্রথম বুঝতে পারিনি যে ওর এগুলো হাম হয়েছে, আর আমার বাচ্চা স্বাভাবিক। অন্য ডাক্তার দেখাইছি, দেখি কমেই না। ও বাসায় ছিল 4 দিন, এখানে হাসপাতালে আসছে 4 দিন। হাসপাতালে এসে আজ থেকে 5 দিন, আমার পাশে কেউ নেই। এই বাচ্চা নিয়ে এই রিপোর্ট দিচ্ছে 6টা, এইটাই লিফটে সুযোগ পাওয়া যায় না। মনে করেন রিপোর্ট করতে যাই, যার যে টাইমে লিফটের বসে থাকতে হইলে রিপোর্ট করতে গেলে তাদের পাবো না, সিঁড়িতে উঠতে হবে, সিঁড়িতে নামতে হয়। নারায়ণগঞ্জ থেকে আমরা যখন বুঝতে পারছি এগুলো এখন তো ভাইরাস হাম হইতেছে, তো আমরা যখন বুঝতে পারলাম তখন এই হসপিটালে বললো, ঠিকানা দিল আরেকজন, পরে এই হসপিটাল ভর্তি আজকে 3 দিন। সরকারি হাসপাতালে হামে আক্রান্তদের চাপ থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। জুনের প্রথম সপ্তাহ থেকে রোগীর চাপ আরও বেড়েছে বলে জানান তারা। গত 3-4 দিনে, গত শনিবার থেকে দেখলাম যে আমরা এই প্রবণতাটা একটু ঊর্ধ্বমুখী। এখন আমাদের 20টা-22টা রোগী কিন্তু আবারও ভর্তি হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আজকে আমাদের প্রায় 68টা রোগী কিন্তু ভর্তি আছে। এটা 30টা-35টাতে নেমে এসেছিল। এটা একটু উদ্বেগের বিষয় রয়েছে। এদিকে হাম মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে সহসায় হামের চাপ কমবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিজ্ঞানীরা বলেন যে একজন হাম আক্রান্ত হলে তিনি সাধারণত আরও 18 জনকে এই হামের রোগটা ছড়িয়ে দেন, ফলে খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে। ফলে আমরা যদি ওই সময় আমরা রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পর 15 দিন পরে হামের এটা শুরু হয়ে গেল, আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিতাম, আমাদের এই যে 2 কোটি শিশু এবং যাদেরকে আমরা পরবর্তীতে টিকা দিলাম এবং এই ঘনবসতি, এই হাম যদি আমরা 15 দিনের মধ্যে সঠিক ব্যবস্থাগুলো না নিতাম, আজকে ঢাকা শহরে, বাংলাদেশে হাজার হাজার শিশুর মৃত্যু ঘটত। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 8 শিশুর। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1039 জন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন সবসময় সংলাপের মাধ্যমে সব ধরনের দ্বন্দ্ব সংঘাত নিরসনের পক্ষে। সমতাভিত্তিক উন্নয়ন, শান্তি ও ঐক্যের জন্য চীন সংলাপকে সমর্থন করে বলে জানান তিনি। এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সমতাভিত্তিক উন্নয়ন অর্জনে চীন বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সংলাপ দিবস উপলক্ষে রাজধানীর গণগ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে চীনা দূতাবাস ও বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে ভিডিও বার্তায় অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, গোটা বিশ্ব এখন দ্বন্দ্ব সংঘাতে বিভক্ত হয়ে আছে। সংলাপের মাধ্যমে এই বিভেদ দূর করা সম্ভব বলে মনে করেন তিনি। বিশ্ব এখন দ্বন্দ্ব সংঘাতে নিমজ্জিত, বিভক্ত। এই দ্বন্দ্ব সংঘাত নিরসনে চীন সবসময় সংলাপকে সমর্থন করে। আমরা মনে করি সংলাপের মধ্য দিয়ে সভ্যতাগুলো তাদের মতপার্থক্য দূর করতে পারে।
কোনো সভ্যতাই অপর সভ্যতা থেকে শ্রেষ্ঠ নয়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বাংলাদেশের সাথে জনগণ পর্যায়ে চীন সহযোগিতা বাড়াতে চায়। এজন্য শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর উপর জোর দেন তিনি। সংলাপের জন্য মেকানিজম তৈরি, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও যুব সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বিনিময় করতে, শক্তিশালী করতে এবং সমতা ভিত্তিক উন্নয়নে আমরা বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে প্রস্তুত আছি। শান্তি, উন্নয়ন, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রমোট করতে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে আমাদের মধ্যে সমন্বয় আরও বাড়াবো। একটা সুন্দর বিশ্ব গড়তে আমরা একসাথে কাজ করব। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য দেন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে 4 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল আজ দুপুরে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। চাইনিজ ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি রওনা হয়। দলে রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, মাহবুব শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে ডেপুটি স্পিকার 7ম চায়না সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া প্রতিনিধি দল 10ম চায়না সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেবে এবং ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে। আগামী 13 জুন প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে। দ্বিপাক্ষিক অর্থাৎ বাংলাদেশ এবং চায়নার কূটনৈতিক সম্পর্ক, বিজনেস, সিভিল সোসাইটির এক্সচেঞ্জ এবং কিভাবে আমরা সাউথ এশিয়াকে আরও বেশি কানেক্টিভিটি করতে পারি, আরও বেশি আমাদের রিলেশনশিপটা স্ট্রেংথেন করতে পারি, সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। বিএনপি যখন সরকার তথা রাষ্ট্র পরিচালনায় থাকেন তখন চাইনিজ ফ্রেন্ডসদের সাথে আমাদের যে একটা স্ট্রং রিলেশনশিপ আছে সেটা নিয়ে আমরা আরও গভীরভাবে কাজ করি। চায়না ইজ আওয়ার গ্রেট ফ্রেন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার। সরকারি দল, বিরোধী দল একত্রিত হয়ে আজকে চায়না ভিজিটে যাচ্ছি। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং বাংলাদেশ এবং চায়নার মধ্যকার যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ককে সামনের দিনে আরও অগ্রসর করার ক্ষেত্রে এই সফর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আমরা আশাবাদী ইনশাআল্লাহ। We are very happy that this time the deputy speaker brings some other MPs, including from BNP, from other parties and independent parties. So it is to demonstrate the harmony of the all parties, mainstream parties working together for the future of the Bangladesh. বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি আহ্বান জানান। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের উপর গুরুত্ব দিয়ে এই উদ্যোগকে সবুজ বিপ্লব হিসেবে গড়ে তোলার কথাও বলেন ডাক্তার জুবাইদা। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবে রূপান্তরের আহ্বান জানান ডক্টর জুবাইদা রহমান। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।
সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের আকাঙ্ক্ষা, উদ্যোগ, অধ্যবসায়। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয়ে সংযুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে জুবাইদা রহমান বলেন, ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আমার দেশ পত্রিকার সম্পাদকীয় নীতিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার দেশ পত্রিকায় প্রকাশিত আজকের শিরোনাম দেখে অভিমত হল পত্রিকাটির সম্পাদকীয় নীতিমালা মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাব পোষণ করে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করার উদ্দেশ্য বহন করে। তিনি আরও লিখেছেন, একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদনা এত নিম্ন রুচির হতে পারে তা অত্যন্ত দুঃখজনক। যারা মুক্তিযোদ্ধা নন তাদেরকে অমুক্তিযোদ্ধা বলা হয়। এ ধরনের হীন উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর শিরোনামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একের পর এক পুশিনের অপচেষ্টায় সীমান্ত এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। স্থানীয় জনগণকে সাথে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ভারতীয় বাহিনীর এই অপতৎপরতা রুখে দিচ্ছে। সীমান্তে জোরদার করা হয়েছে টহল, একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। ও বিজিবি বলছে, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, মেহেরপুর ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুকে পুশিনের তীব্র চেষ্টা চলছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এসব চেষ্টা প্রতিহত করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ২৬ জেলার বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। পুশিনের চেষ্টা হতে পারে এমন আশঙ্কা থেকে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, খাগড়াছড়ি, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর ছাড়াও বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। কোথাও কোথাও বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে 15 জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ করবে তারা। সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। যে কোনো মূল্যে আমরা এই পুশিনের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখুক। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না দেয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার জন্য আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য খাতে দুর্নীতি ও লুটপাটকে দায়ী করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনারে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ডেঙ্গুর বিষয়ে সব সময় নজর রাখতে হবে। আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। বলেন, বিগত সরকারের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। সেই অবস্থায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার ক্ষমতায় এসে নানা চ্যালেঞ্জ মোকাবেলা কাজ করছে। নতুন বাজেটে স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ থাকবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছে। সকাল 11টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলার বাদী ভুক্তভোগী শিশুটির পিতাসহ 9 জন সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিল আসামি মনির হোসেন। 4 জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করার পর গতকাল এই মামলায় চার্জ গঠন করেন আদালত। এর আগে গত 21 মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান শান্তি চুক্তির জন্য রাজি হতে দেরি করায় এখন চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে 20টির বেশি মার্কিন সামরিক অবস্থানে আঘাত এনেছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টার পর ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সিরিক দ্বীপে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক অবস্থান ও রাডার স্থাপনায় হামলা হয়েছে। কেশম দ্বীপে অন্তত 6টি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তেহরান। সিরিকের উপকূলীয় এলাকা এবং হরমোজগান প্রদেশের জাস্ক ও কুই শহরে আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালায় ইরান। বাহরাইনে মার্কিন বাহিনীর 5ম নৌবহরে ড্রোন হামলা আর MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ধ্বংসের বদলা নেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইঙ্গিতের পরপর ইরানে হামলা হলো। প্রায় 4 মাস ইরানের বিরুদ্ধে পাল্টাপাল্টি সহিংসতায় গত সোমবার প্রথমবার মার্কিন বাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিশ্বকাপ ফুটবল প্রতীক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। বিশ্ব ফুটবলের সেরা আসর বিশ্বকাপ উৎসবে মেতে ওঠার প্রতীক্ষায় পুরো বিশ্ব। শেষ মুহূর্তের তুলির আঁচড়ে প্রস্তুত হচ্ছে 3 স্বাগতিক দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বৃহস্পতিবার রাতে 1টায় মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধন বিশ্ব ফুটবলের সেরা উৎসবের। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে 23তম এই বিশ্বকাপের। প্রথম দিনে অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে চেক রিপাবলিকের। রিপোর্ট করছেন সাইফুর রহমান চৌধুরী। অল সেট ফর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় আসর 2026 বিশ্বকাপ। প্রথমবার 48টি দেশ খেলছে বিশ্বকাপে। প্রথম রাউন্ডে 12টি গ্রুপে লড়বে এই 48 দেশ। 64 ম্যাচ থেকে 40টি বেড়ে এই আসরে মোট ম্যাচ 104টি। 11 জুন শুরু, 19 জুলাই ফাইনাল। 40 দিনের এই মহাযজ্ঞে পৃথিবী থমকে দাঁড়াবে বিশ্বকাপ উত্তাপে। 13 জুন 2018 মস্কোতে অনুষ্ঠিত হয় 68তম ফিফা কংগ্রেস। সেখানে 200 ভোটের মধ্যে 134 ভোট পেয়ে স্বাগতিক নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সে লড়াইয়ে মরক্কো 65 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি 3 দেশ মিলে এবার স্বাগতিক। এর আগে 2002 বিশ্বকাপে যৌথভাবে স্বাগতিক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3 দেশে 16টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। ভেন্যুর ক্ষেত্রেও রেকর্ড হচ্ছে এবার। 2026 বিশ্বকাপে ফাইনাল খেলতে হলে দল দুটিকে 8টি করে ম্যাচ খেলতে হবে। এর আগে 32 দলের 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সকে খেলতে হয়েছে 60টি করে ম্যাচ। ফলে এবার শিরোপার লক্ষ্যে লড়াই করা দেশগুলোকে বেশি প্রেশারই নিতে হবে। তবে সুবিধাও আছে। প্রথম রাউন্ডে বড় ম্যাচ কমই খেলতে হবে ফেভারিটদের। সেক্ষেত্রে 28 জুন থেকে দ্বিতীয় রাউন্ড, 32 দলের নকআউট স্টেজ বিশ্বকাপের মূল আকর্ষণ শুরু। শুধু দেশ ও ম্যাচ সংখ্যাই নয়, 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে টাকার অঙ্কে সবচেয়ে বড় আসর। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় এই বিশ্বকাপ হতে যাচ্ছে $8,010 কোটি আয়োজন। প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে ফিফার আয় হবে রেকর্ড $1,090 কোটি। শুধু মিডিয়া রাইটস থেকে আসবে $420 কোটি। গ্লোবাল স্পন্সর থেকে আরও $280 কোটি ফিফার কোষাগারে যোগ হবে। বিশ্বকাপ থেকে ফিফার আয় বাড়ায় এবার প্রাইজ মানিও 50% বাড়ানো হয়েছে। অংশগ্রহণকারী 48টি দেশ প্রত্যেকে প্রস্তুতি খরচ বাবদই পাচ্ছে $1.5 মিলিয়ন করে। প্রথম রাউন্ড থেকে শূন্য হাতে বিদায় নেওয়া দেশগুলো পাবে $1,50,00,000। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড $5 কোটি, যা গত বিশ্বকাপের চেয়ে 1.5 গুণ বেশি। রানার্স আপ দল পাবে $3,30,00,000। 2026 বিশ্বকাপকে ঘিরে বিতর্কও কম হচ্ছে না।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া ছিল অনিশ্চিত। ফিফা সভাপতির মধ্যস্থতায় ইরানকে এখন বিশ্বকাপ খেলতে হচ্ছে মেক্সিকোতে বেস ক্যাম্প করে। ফুটবলারদের নিরাপত্তার কারণে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে এসে খেলেই সেদিনই ফিরে যেতে হবে মেক্সিকোতে। সম্প্রচার সত্ত্ব নিয়েও বিতর্ক কম ছিল না। টেলিভিশন সত্ত্বে উচ্চ মূল্যের কারণে চীন, ভারত ও বাংলাদেশে সরাসরি বিশ্বকাপে খেলা দেখা নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি। পরে ফিফার মধ্যস্থতায় চীন 736 কোটি টাকা, ভারত 427 কোটি টাকা এবং বাংলাদেশ 63 কোটি টাকায় এই সম্প্রচার সত্ত্ব ক্রয় করেছে। টিকিটের উচ্চ মূল্যেও এই বিশ্বকাপের আরেকটি বিতর্কিত অধ্যায়। গত বিশ্বকাপে $150 সস্তা টিকিট এবার কিনতে হচ্ছে $700। ফাইনালে ক্যাটাগরি 1 টিকিটের দামই $10,000। এছাড়া ইবোলা ভাইরাস আক্রান্ত আফ্রিকান দেশ ও তাদের সমর্থকদের জন্য কঠোর বিধিনিষেধ, আয়োজক শহরগুলোয় হোটেলে ভাড়া গড়ে 90% বৃদ্ধি, ইরানের সমর্থকদের ভিসা বাতিল সহ 2026 বিশ্বকাপে বিতর্কিত অধ্যায়ও কম নয়। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ক্রিকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে কাল জিতলেই নিশ্চিত হোম সিরিজ। প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের সামনে। মিরপুর স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে এই ম্যাচটি। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশের বিপক্ষেই সিরিজ জিতেছে বাংলাদেশ, শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই তা অধরা রয়ে গেছে টাইগারদের। ঘরের মাঠে এবার সুবর্ণ সুযোগ প্রথমবার অজিদেরকে সিরিজ হারানোর। 3 ম্যাচের ওয়ানডেতে প্রথমটি জিতে 1-0 এগিয়ে গেছে মেহেদী মিরাজের দল। 4 বছর পর দলে ফিরেই দারুণভাবে জ্বলে ওঠেন মোসাদ্দেক হোসেন সৈকত। অপরাজিত থাকেন 86 রানে। বৃষ্টিতে বাধাগ্রস্ত ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে জয় পায় স্বাগতিকরা। 15 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ এটি। দীর্ঘ 21 বছর পর ওয়ানডেতে অজিদের হারিয়েছে লাল সবুজের দল। এবার তাদের লক্ষ্য সিরিজ জয়। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে হারালেই স্বপ্ন পূরণ হবে মিরাজদের। প্রথম ম্যাচে হতাশ হলেও পরের চ্যালেঞ্জেই ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। সিরিজ রক্ষায় জয়ের লক্ষ্য তাদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। সুদের হার পর্যালোচনা হচ্ছে বিনিয়োগ আকর্ষণে। নতুন সরকারের প্রথম বাজেট পেশ কাল। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। এটিকে আশাবাদের পাশাপাশি উদ্বেগের বলছেন ব্যবসায়ীরা। 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিনের ব্যাখ্যা সন্তোষজনক নয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে সরকার। হামের প্রাদুর্ভাব আরও বেড়েছে ঈদের পর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য রোগী ভর্তি রয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সহসায় প্রকোপ কমার আশা সরকারের। দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ এর পুশিনের অবিরাম চেষ্টায় সীমান্ত এলাকায় চরম অস্থিরতা। স্থানীয়দের সাথে নিয়ে রুখে দিচ্ছে বিজেপি। সীমান্তে টহল জোরদার। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।